আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আজকের আলোচ্য বিষয় হবে ইনকাম ট্যাক্স নিয়ে। এবার ইনকাম ট্যাক্স জমা দেওয়ার লাস্ট ডেট 30শে নভেম্বর। এখন অনেকেই ইনকাম ট্যাক্স প্রস্তুত করছেন। বন্ধুরা, এক বন্ধু আরেকজনের সাথে শেয়ার করছেন, আমি এই ইনকাম ট্যাক্স হিসাবটা এইভাবে করতেছি, ঠিক আছে কিনা একজন আরেকজনের কাছে শেয়ার করতেছেন। যেহেতু আমরা সামাজিক মিডিয়াতে আছি, ফেসবুক পেজ এবং ইউটিউবে আমাদের বন্ধুদের মাঝে আমাদের ভাবের আদান প্রদান হয়। আমাদের সমস্যাগুলি বন্ধুদের কাছে তুলে ধরি। আমরা কে কীভাবে কী করছি সেটা শেয়ার করি আমরা। তো এরই অংশ হিসাবে আমিও আমাদের ফলোয়ার যারা বন্ধু আছেন, যারা যারা ইনকাম ট্যাক্স দেন অথবা ইনকাম ট্যাক্স প্রিয়জনদেরকে তৈরি করে দেন, যারা ব্যস্ত তাদের জন্য আমি আমার ইনকাম ট্যাক্স প্রস্তুতের অভিজ্ঞতা শেয়ার করি। এটা দেখা যাচ্ছে অনেকের উপকারে আসে। কাজেই সবারই সব কিছুতে সব ধারণা নাও থাকতে পারে। এক বন্ধু আরেকজনের কাছে শেয়ার করলেই বোঝা যায় যে তার কি ডিফিসিয়েন্সি আছে। এজন্য আমি এইবার ইনকাম ট্যাক্সের উপরে এর আগেও আলোচনা করেছি ৭টা পর্ব। আজকেরটা হলো ৮ম পর্ব। আজকের পর্বে আলোচ্য বিষয় হবে যে যারা আমরা অনলাইনে ইনকাম ট্যাক্স দিতে চাই, তাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়। অনলাইনে ট্যাক্স দেওয়ার জন্য বা রিটার্ন দেওয়ার জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়। জানেন যে কোনো অনলাইনেই রেজিস্ট্রেশন করার জন্য ফর্ম ফিল আপ করতে হয়, ডিজিটাল ফর্ম। ডিজিটাল ফর্মে বিভিন্ন বক্সে বিভিন্ন ইনফরমেশন দিতে হয় এবং একটা পাসওয়ার্ডও লাগে, ইউজার আইডি লাগে, পাসওয়ার্ড লাগে। তো ইনকাম ট্যাক্সের যে অনলাইন ফর্মে ইনকাম ট্যাক্সের ডাটাগুলি ঢোকানোর জন্য আমাকে প্রথমেই করতে হয় রেজিস্ট্রেশন করতে হয়। তো রেজিস্ট্রেশন করতে গেলে ইউজার আইডি না দিয়া দিতে হয় টিন নাম্বারটা দিতে হয়। প্রত্যেকেরই একটা করে টিন নাম্বার আছে, এটা দিতে হয়। তারপরে একটা মোবাইল নাম্বার দিতে হয়। এখন এই যে মোবাইল নাম্বার দিতে হয়, তারপরে তারা ভেরিফাই করে দেখে যে হ্যাঁ, এই টিন নাম্বারের সাথে এই মোবাইল নাম্বারটা রেজিস্টার্ড আছে। যদি তাই থাকে তাহলে পাসওয়ার্ড দিতে বলে। একই পাসওয়ার্ড আবারও কনফার্ম করে আবারও দিতে বলে। এরপরে যদি সব ঠিক থাকে, ওখানে আবার কিছু ক্যাপচা থাকে, যেটা বিভিন্ন অক্ষর থাকে, সেগুলো লিখতে হয়। ঠিক থাকলে তাহলে আপনাকে রেজিস্টার্ড করে নিবে। তাহলে একজন জেনুইন লোক এটা করতে হবে, কারণ মোবাইল নাম্বারটা রেজিস্টার্ড আছে ইয়ের সাথে, ওই টিন নাম্বারের সাথে। এটা তো সবারই নাই, যার নাই সে পারবে না। তাহলে যার মোবাইল নাম্বার টিন নাম্বারের সাথে ট্যাগ করা নাই, রেজিস্টার্ড করা নাই, সে কিন্তু অনলাইনে ট্যাক্স দিতে পারবে না। তা অনলাইনে ট্যাক্স দেওয়ার দরকার এটা বেশি, তাই না? তো আমরা ফাইলে ফিল আপ করিয়া, ফর্মে ফিল আপ করিয়া, রিটার্ন ফর্ম ফিল আপ করে আমরা জমা দিতে পারি। জমা দিতে গেলে আজকে হলো ডিজিটাল যুগ। কেউ এখন আর ওই কোথাও গিয়ে ফিজিক্যালি উপস্থিত হয়ে লাইন ধরে দাঁড়িয়ে দিতে চায় না। এখন ঘরে বসে বসে ইনকাম ট্যাক্স ফাইল সাবমিট করা যায় অনলাইনে। যারা এরকম আছেন যে তারা ঘরে বসে সাবমিট করেন, ঘরে বসে সাবমিট করার আরেকটা কারণ আছে। ইদানিং কিন্তু আমরা বারবার অফিস যেতে আমরা অবরোধে পড়ছি। আমরা ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য যেতে পারছি না। অনেকে থাকেন চিটাগাং, ট্যাক্স ফাইল দিতে হয় তার ঢাকা, থাকেন দিনাজপুর, তার ট্যাক্স ফাইল দিতে হয় রাজশাহীতে। তাহলে এদের জন্য কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় থাকুক, ট্যাক্স দিতে পারবেন ঘরে বসেই। তাহলে এটা একটা সুবিধা।
আরেকটা সুবিধা হলো যে ফর্ম ফিল আপ করার সময় অনেক কিছু আমরা এই নিয়মকানুন তারপরে ক্যালকুলেশনের ব্যাপারটা ভালো বুঝি না। তা আমি তাদের জন্য অবশ্য অফলাইনে যারা ক্যালকুলেশন করতে চান, আমি একটি এক্সেল ফাইল তৈরি করে দিছি। আমার বন্ধুরা অনেকে এই ফাইল দিয়া অফলাইনে করে আগে টেস্ট করে নেয়। সব ঠিকঠাক আছে কিনা। তারপরে ওই ডাটাগুলা এই ফর্মে বসাই দেয়। এখন এই এই এক্সেল ফাইলটা ইনকাম ট্যাক্সের আমার বন্ধু যারা চায় তাদের আমি দেই। ইমেইল করে দিই আরকি। আমার কাছে যদি ইমেইল করে অথবা আমার কমেন্ট বক্সে কেউ তার ইমেইল দিয়া বলে যে আমাকে একটু ফাইলটা দেন। আমি তার কাছে এই ফর্ম এবং এই ফাইলটা এই এক্সেল ফাইল যেটাতে হিসাব করা হয় সেটা আমি দিয়ে দিই। তাতে হয় কি রেডিমেড থাকে ডাটা। এটা অনলাইনেই দেই আর অফলাইনে দেই, এখান থেকে সুবিধা হয়। আজকের পর যেহেতু অনলাইনে দেওয়ার, তাহলে আপনার ডাটা রেডিমেড আছে ওখানে কপি পেস্ট করে দিবেন অনলাইনে। এক্সেল ফাইল থেকে নিয়ে কপি পেস্ট করবেন। এখন এখানে যে দিবেন আপনি, তাহলে প্রথম তো রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনই করতে পারলেন না তো অনলাইনে যাবেন কিভাবে? তাহলে আগে করতে হবে রেজিস্ট্রেশন। আগেই সতর্ক করে দিচ্ছি যে আপনারা কিন্তু চট করে করতে পারবেন না। আমরা অনেকেই মোবাইল ব্যবহার করতেছি। কখন মোবাইল কিনছিলাম, কে কিনছিল? আমার ছেলে কিনে দিছিল নাকি আমার বাবাই কিনে দিছিল? না একটা গিফট পাইছিলাম? এটা কিন্তু আমরা মনে নাই। দেখা যাচ্ছে আমরা ব্যবহার করতেছি। যে চেক করে দেখেন তো এই মোবাইলটা আপনার ন্যাশনাল আইডির সাথে এটা ট্যাগ করা আছে কিনা? ন্যাশনাল আইডির সাথে এটা রেজিস্ট্রেশন করা থাকতে হবে। নাহলে কিন্তু আপনি অনলাইনে দিতে পারবেন না। তাহলে বুঝবেন কিভাবে? মোবাইলের যে ডায়াল করি আমরা মোবাইল নাম্বার, সেই ডায়াল প্যাডে আপনি ডায়াল করবেন *16001#। আবারও বলছি *16001#। এখানে সেন্ড করুন, ডায়াল করুন আরকি। তো ডায়াল করলে পরে একটা এসএমএস আসবে। এসএমএস। এসএমএসে বলবে যে এখানে আপনার ন্যাশনাল আইডির লাস্ট 4 ডিজিট দেন। তাহলে আপনার ন্যাশনাল আইডিটা আপনার হাতে থাকবে বা মুখস্থ জানা যদি থাকে, শেষের 4 টা ডিজিট টাইপ করবেন। টাইপ করে সেন্ড করে দিলে পরে একটা এসএমএস আসবে। সেই এসএমএসে আপনার ইনফরমেশন আসবে কোন মোবাইল নাম্বার আপনার এই ন্যাশনাল আইডির সাথে রেজিস্টার্ড। কোন মোবাইল নাম্বার ন্যাশনাল আইডির সাথে রেজিস্টার। আপনি দেখেন অনেকেই চেক করে দেখেন যারা বিশেষ করে ছাত্র আছেন বা ছাত্রর থেকে বড় হইয়া চাকরি করতেছেন, এখন ট্যাক্স দিচ্ছেন দেখেন যে ওটা আপনার নামে নাই। ওটা হয়তো আপনার বাবার নামে বা মায়ের নামে আছে। তাহলে এইটাতে আপনি কিন্তু করতে পারবেন না রেজিস্ট্রেশন। আপনার নামের মোবাইল নাম্বার রেজিস্টার থাকতে হবে। ওখানে লেখা উঠবে যে এই এই নাম্বার মোবাইল নাম্বার আপনার এই ট্যাক্স ফাইলের সাথে রিকগনাইজ না। তো ওখানে ট্যাক্স ফাইলের সাথে আসলে রিকগনাইজ না, ট্যাক্স ফাইলে আপনার ন্যাশনাল আইডি থাকে, ওইটা চেক করে। ন্যাশনাল আইডির সাথে এটা রিকগনাইজ না। তা আপনাকে কি করতে হবে তাহলে? তাহলে আপনার এই ন্যাশনাল আইডি দিয়া, নিজের ন্যাশনাল আইডি দিয়া একটা সিম তুলতে হবে। তাইলেই রেজিস্টার্ড হয়ে গেল সাথে, সাথে। সেইটা ব্যবহার করতে হবে আপনার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। সেটা আপনার সেই নাম্বারে ওখান থেকে ওটিপি আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা বলে। যখন আপনি রেজিস্ট্রেশন করবেন নাম্বার দেওয়ার সাথে, সাথে তখন একটা ওটিপি আসবে ৬ ডিজিটের, যে এই ডিজিটটা আবার দিতে হবে ওখানে। এটা না দিলে নিবে না। তাহলে আপনার কাছে তো মোবাইলই নাই, সেই নাম্বারই নাই, তাহলে কি দিয়ে নেবেন? নতুন একটা মোবাইল নাম্বার নিতে পারেন। তো ওইটা আপনার ঝামেলায় যাওয়ার দরকার কি? আপনার তো একটা মোবাইল আছেই। ওইটাই আপনি আপনার নামে ট্রান্সফার করে নেন। মালিকানা পরিবর্তন বলে ওটাকে। সিমের মালিকানা পরিবর্তন অথবা নাম্বারের, মোবাইল নাম্বারের মালিকানা পরিবর্তন। ধরেন আমার কথাই ধরেন, আমি মোবাইল যখন কিনি ১ম আমি আমার জন্য কিনি। এটা এই
1998 সালের কথা। প্রথম ময়মনসিংহে আমি 8ম মোবাইল ব্যবহারকারী। ময়মনসিংহে যখন এটা সিম প্রথম আসে গ্রামীণ ফোন, তখন আমার আগেও 7 জন এই সিম কিনছে, আমি ছিলাম 8ম। এখন আমি কার কাছে ফোন করব ওই লোক খুঁজে পাইতাম না। ওই 6 জনের কাছেই ফোন করতাম অযথা। কি করে আর থাকবেন। আস্তে, আস্তে এখন দেখেন হাজার, হাজার, লাখ, লাখ, কোটি, কোটি মোবাইল সিম হয়ে গেছে। যাই হোক, এরপরে আমার ওয়াইফের সাথে কথা বলার জন্য আমি আরেকটা সিম কিনলাম। আমি কিনলাম। কিন্তু ওটা কিন্তু আমার নামে হইল। তারপরে আমার মেয়ে ঢাকায় গেল পড়তে। মেয়েকে একটা ফোন কিনে দিলাম। সেটাও আমি কিনে দিলাম। তাহলে ওটাও কিন্তু আমার নামে হইল। তা আরেক মেয়ে, সেও যখন কলেজে পড়ে তখন তাকে একটা মোবাইল কিনে দিলাম। সেটা আমার নামে। তাহলে আমার নামে কিন্তু ৪ টা। ওটা গ্রামীণ ফোনের সিম ছিল। ৪ টা নাম্বার কিন্তু সবগুলি আমার নামে। আজকে পর্যন্ত আমার নামেই ছিল ৪ টা। এরপরও আমি আরো ২ টা কিনছি রাউটারে ব্যবহার করার জন্য। রবি এবং বাংলালিংক। ওটা রাউটার, আমার পকেট রাউটার আছে সেখানে। তাহলে আমার নামে কিন্তু ৬ টা। এখন আমার ওয়াইফের অ্যা অ্যা ট্যাক্স রেজিস্ট্রেশন করতেছি। সেও একজন করদাতা। আ সেই তারটা দেখি তার ন্যাশনাল আইডির সাথে ম্যাচ করছে না। করছে না এই কারণে যে সবগুলো তো আমার নামে। তা আমি কি করলাম? আমি তাকে আর নতুন করে একটা মোবাইল নাম্বার কিনে দিলাম না। কারণ ওটা স্টার, ওই সিমটা কিন্তু স্টার। এখন অ্যা আমি খোঁজ নিলাম কিভাবে মালিকানা পরিবর্তন করা যায়। তো দেখলাম যে ওখানে মালিকানা পরিবর্তন করার জন্য ২ টা সিস্টেম আছে। অনলাইন শপিং সিস্টেমে অর্ডার করলে তারা বাসায় এসে নাম্বার পরিবর্তন করে দিয়ে যায়। কিন্তু বাসায় আসতে হয় কেন? মানে আসলে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। বায়োমেট্রিক্স বলে। এই ফিঙ্গারপ্রিন্ট দুজনেই দিতে হবে। যিনি ট্রান্সফার করবেন তারও দিতে হবে, যিনি নিবেন তারও দিতে হবে। আর ন্যাশনাল আইডি নাম্বারটা লাগবে। তো এইজন্য ন্যাশনাল নাম্বারটা কনফার্ম হওয়ার জন্য তারা ন্যাশনাল আইডি নিয়ে যেতে বলে। কপি অথবা কার্ডটা নিয়ে যেতে বলে। তো এখন এইটা সিস্টেম বন্ধ হয়ে গেছে। বাসায় আসার সিস্টেম নাই এখন। এই বিশেষ করে আমি যেটা গেছিলাম গ্রামীণ ফোন, কাছেই অবশ্য, এই আমার কাছেই। তো এই শহরেই। শহরে যাইতে অসুবিধা কি, আমি আমার ওয়াইফকে নিয়ে শহরে গেলাম। সাথে আমার ছোট মেয়ে, তাকেও নিয়ে গেলাম। তোমারটাও তোমাকে দিয়ে দিই। তাহলে এই একসময় তারও লাগবে। কাজেই আজকে ২ টা পেলাম। বড় মেয়ে আবার ঢাকা থাকে, তারটা দিতে হয় নাই। তা আজকে আমরা ওখানে গেলাম। ১ম খোঁজ নিচ্ছি টাইম কয়টা পর্যন্ত ওদের অফিস। ওদের অফিস টাইম সকাল ১০টা থেকে ৫টা ৬টা পর্যন্ত বিকাল। তা আমি আমার অফিস থেকে আইসে আমি ৪টার সময় গেছি। তো আমার এরকম মোবাইল নাম্বার দিছি, ওই ন্যাশনাল আইডি কার্ড দিছি। সেই নাম্বার এন্ট্রি দিছে আর আমার ফিঙ্গারপ্রিন্ট নিছে। নেওয়ার পরে আমার ওয়াইফেরটা নিছে। আর কোন নাম্বারটা তাকে দেব সেটা বলছি। এরপর এটা হয়ে গেল রেজিস্ট্রেশন। এরপরে আমার মেয়েরটা। তাহলে এখন আমার ২ টা সিম কিন্তু দিয়ে দেওয়া হইল। এখন কিন্তু এটা আমার মেসেজ পাঠাইলে *1600# দিলে ওই ২ টা নাম্বার আমার নামে আসবে না। কিন্তু তাদের বেলায় আসবে যে ওই তার ন্যাশনাল আইডিতে ওইটা এড করা আছে। আমার ওয়াইফেরটাও, মেয়েরটাও এরকম। তাহলে আমি কেন এই আলাপ করতেছি? আলাপ করতেছি যে যারা আপনি অথবা আপনার ফ্যামিলির কেউ এই সমস্যায় পড়ছেন, যে তার যে সিম আছে, যে তার যে মোবাইল নাম্বার আছে, এটা ন্যাশনাল আইডি আইডি না, তো ওখানে টিনের সাথে রেজিস্টার্ড না। তাহলে টিনের সাথে রেজিস্টার মানে হলো টিনটা যেহেতু ন্যাশনাল আইডিতে করা হয়েছে, রেজিস্টার না হইলে অনলাইনে ট্যাক্স রিটার্ন সাবমিট করার জন্য আপনাকে পারমিশন দিবে না। আপনাকে অফলাইন নিতে হবে। তাহলে আপনার অফিসে যাইতে হবে, গিয়ে দাঁড়াইতে হবে লাইনে। তারা খাতায় এন্ট্রি দিবে, আপনাকে রিসিপ্ট দিবে। তারপরে একটু পরে বলবে যে স্যার আসে নাই, একটু বসেন। কখন আসবে স্যার? স্যার মিটিং আছে, নানা রকম। কিন্তু আপনি যদি নিজে ফিল আপ করে সাবমিট বাটনে ক্লিক করেন, টাকাও দেওয়া যায়। আপনি টাকা পে করলেন, পে নাও নামে একটা বাটন আছে। আরেকটা জিনিস হলো এখানে
এই ক্যালকুলেশনটা আপনার করতে হবে না। আপনি শুধু বেতন খাতে কত পাইছেন, ভাতা খাতে কত পাইছেন, ব্যাংক ইন্টারেস্ট কত পাইছেন, ব্যাংক কে খরচ কত গেছে, ট্যাক্স কত কাটছে, সোর্স ট্যাক্স, এগুলি বসাই দেন। আর সম্পদ বিবরণী ঘরগুলোতে সম্পদ বসাই দেন। আর অঙ্ক করতে হবে না, দেখবেন যে অটোমেটিক অঙ্ক হয়ে যেতেছে এবং ফাইল তৈরি হয়ে গেছে। প্রিভিউ দেন একদম যেমন আপনি নিজেই টাইপ করে ফিল আপ করছেন এরকম হবে। এইটাই এখন যত টাকা ট্যাক্স দিতে হবে সেটাও লেখা আছে। মানে সব ঠিকঠাক যে পর্যন্ত না হয় তখন সাবমিট করবেন না। এর আগে করবেন কি, সব ঠিকঠাক যে পর্যন্ত না হবে ওই এক্সচেঞ্জ করা যায়। একবার লিখছেন এটা কমানো বাড়ানো যায়, কমাইয়া বাড়াইয়া যা তা ঠিকঠাক করা যায়। ভুলে হয়তো একটা শূন্য লেখেন নাই, শূন্য দিলেন এরকম। তার যখন সব ঠিকঠাক হয়ে গেছে কনফিডেন্টলি চেক করতেছেন, তারপরে পে নাও মানে টাকাটা দিবেন এখন। পে নাও দিলে পরে সোনালী ব্যাংকের মাধ্যমে দিবেন না চালানের মাধ্যমে দিবেন। যদি চালানের মাধ্যমে আমরা সবাই করি, চালান করলে পরে টাকাটা কি ব্যাংকের মাধ্যমে দিবেন না কার্ডের মাধ্যমে দিবেন না মোবাইল ব্যাংকের মাধ্যমে, অপশন আসে। যার যেটা আছে সেইভাবেই দিতে হবে। তাহলে ওই মোবাইল যদি ব্যাংকের নাম সিলেক্ট করেন, সেই ব্যাংকের নাম, ব্রাঞ্চ, আপনার ব্যাংক যেটা, ওই অ্যাকাউন্ট নাম্বার দিলেই সাথে সাথে ওই টাকাটা আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কেটে নেবে, মেসেজ আসবে। আর ওই ট্যাক্স ফাইলে দেখা যাবে যে আপনার ট্যাক্স সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। ওইটা আর হিসাব করে দিতে হয় না, ওইখানে যে বকেয়াটা আছে ওইটা নিয়ে নেবে তারা। তারপরে দেওয়া হয়ে গেলে তারপরে এখন কি আপনি সাবমিট করতে চান? হ্যাঁ, সাবমিট সাবমিট বাটনে ক্লিক করলেন, এটা সাবমিট হয়ে গেলে এটা আর চেঞ্জ করতে হবে না। তারপরে সাবমিট হয়ে গেলে এখন আপনি ওই যে রিটার্ন ফর্ম যেটা ঘরে রাখেন, যেটা একটা কপি, সেটাও ডাউনলোড করে আপনি প্রিন্ট করে ঘরে রেখে দেন। কারণ আগামী বছর কিন্তু এটা লাগবে। এটা রেফারেন্স আগামী বছর করতে হবে। আর ওই যে আমরা যে রিসিট পাই, ট্যাক্স জমা দিচ্ছি, ওই জমা রিসিটটা ওখানে আসে, ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন। বা কম্পিউটারেও এক কপি মানে হার্ড ডিস্কে সেভ করে রাখবেন। প্রিন্ট তো করবেনই, সেভও করে রাখবেন, ভবিষ্যতে রেফারেন্সের দরকার আছে। তো আজকের পর্ব আমার উদ্দেশ্য ছিল যে কেন আমরা নিজের ন্যাশনাল আইডি ট্যাগ করে আমরা ফোন নাম্বার নেব। এটা দরকার এখনই হয়ে গেছে। ইনকাম ট্যাক্স অনলাইনে রেজিস্ট্রেশন করার আরও যে কত জায়গায় লাগবে এটা, কাজেই যার যেটা নাই, সিম নাই আপনার এর সাথে ন্যাশনাল আইডির সাথে, তারা করে নিন। আজকের পর্ব শেষ করছি। যদি আপনাদের কাজে লেগে থাকে ধন্যবাদ, নিজে ধন্য হব। যদি ধন্য হয়ে আপনি হয়েই থাকেন, ভালো লেগে থাকেন, তাহলে আপনার টাইমলাইনে শেয়ার করেন, দেখবেন যে আপনার বন্ধুদের মধ্যে অনেকে ট্যাক্স পেয়ার আছে, তারাও উপকৃত হবে। আর যারা আমার ওই এক্সেল ফাইল নিতে চান, কমেন্ট বক্সে কমেন্ট করে চান। আর আমার ভিডিও কেমন হলে এটাও লেখেন, আর চাইলে আমি পাঠিয়ে দেবো আপনার নামে। অনেকে উপকৃত হয়েছে। এরপরেও আমি দেখব নিজে করতে গিয়ে যে সমস্ত অভিজ্ঞতা অর্জন করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। এগুলি শেষ করছি। আল্লাহ হাফেজ।